ওর বাড়ি কাছেরই একটি গ্রামে। ওদের স্থানীয় অঞ্চলে প্রচলিত আছে যে প্রতি 12 বছর অন্তর পূর্ণিমার রাতে এক অদ্ভুত জ্যোৎস্না নেমে আসে লাতেহারের ওই জঙ্গল টিলা আর রানী তালাওয়ের উপর। আর সেই পূর্ণিমার রাতে সমস্ত জঙ্গল গভীর মায়া ঘুমে আচ্ছন্ন থাকে। একটা পোকামাকড়ের ডাকও শোনা যায় না। এক অদ্ভুত নিদুলি মন্ত্রে সারা জগৎ ঘুমিয়ে পড়ে। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, আপনারা জানেন তো, চাঁদ যখন পৃথিবীর সব থেকে কাছে আসে, যখন তাকে ব্লু মুন হিসেবে মানুষ দেখে, তখন কি হয়? আপনারা কেউ দেখেছেন? আজকে গল্প কথার আকাশে ব্লু মুন দেখা যাবে। চলুন তবে আর দেরি না করে এগোনো যাক গল্পের দিকে। আজকে আপনারা শুনবেন অর্জুন ঘোষের কাহিনী চন্দ্রাহত। ধুস সালা, চাঁদ দেখতে হাজারিবাগ যাচ্ছিস, তাও এই ঠান্ডায়। কেন, বাড়ির ছাদ কি দোষ করলো? হ্যাঁ, কি বললি? 12 বছরের সবচেয়ে বড় চাঁদ? আবে তুই নিজে বড় হয়েছিস যে চাঁদ বড় হবে? তবে ভাই, ওসব দিকে চাঁদ না হোক, আরো অনেক কিছু বড় বড় দেখতে পাওয়া যায়। হ্যাঁ, তুই আবার চাঁদের নাম করে ওসব দেখতে যাচ্ছিস না তো? অবশ্য তোর আবার সেগুড়েও পালি। শালা এটার মাথাটা তো গেছেই ওইসব চাঁদ পাখি ভুল করে। এইবার ওই দ্বীপ তোর মাথাটাও খাবে। সমবেত ঠাট্টাই আর কি আর বিদ্রুপের বাক্যবাণের মধ্যে আমরা দুইজনে চুপচাপ বসেছিলাম। আমার একটু খারাপই লাগছিল, কারণ কথাটা মুখ ফসকে বন্ধুদের আড্ডায় আমি বলে ফেলেছিলাম। ব্যাস, ওরাও সুযোগ পেয়ে গেল। আর যাকে লক্ষ্য করে এই কথাগুলো বলা হচ্ছিল, সে তার হাসি হাসি মুখ আর উজ্জ্বল চোখ দুটো নিয়ে আমার দিকেই চেয়েছিল, যেন বলতে চাইছে, দেখ, আমি জানতাম এরকমই হবে। নির্বাক সেই চোখের দৃষ্টি আমাকে ওই বিদ্রুপের শানিত তীরের থেকেও বেশি বেঁধছিল। আমি অপরাধীর মতো মুখ করে ওর দিকেই তাকাচ্ছিলাম। কিন্তু আশ্চর্যের কথা হলো, ওর মুখে কিন্তু অপমান বা রাগের লেশমাত্র ছিল না। সায়ক আমার ছোটবেলার বন্ধু, বরং বলা ভালো আমি ছোটবেলা থেকে ওর ফ্রেন্ড কাম ফিলোসফার অ্যান্ড গাইড। ছেলেটা ছোট থেকেই একটু খাপ ছাড়া ধরনের। যত রাজ্যের গল্পের আর কবিতার বই ওর সঙ্গী। আমরা যখন সারাদিন ক্রিকেট ফুটবল নিয়ে মেতে থাকতাম, ও তখন চিলে কোঠার ঘরে গল্পের বই নিয়ে বসে থাকত। ছোটবেলা থেকে একটু মেয়েলি স্বভাবের বলে হেনস্থা, বিদ্রুপ, বুলিং সবই ওর সারা জীবনের সঙ্গী। স্কুলের উঁচু ক্লাসে পড়ার সময় যখন আমাদের বাকি বন্ধুদের নির্যাতনের শিকার হতো, তখন আমি ওকে ওদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসতাম। আমি বরাবরই একটু মার খুঁটেছিলাম। আর আমাকে দেখে বাকিরা টোন টিটকিরি মেরে বলতো, ওই যে হিরো এসেছে হিরোইনকে বাঁচাতে। এরপর কলেজে পড়ার সময়ও রূপকথার বই পড়তে দেখে অন্য বন্ধুরা কম হাসাহাসি করেনি ওর ওপর। কলেজ শেষ করেও ঠিকঠাকভাবে কোনো জিনিসটাই করল না ছেলেটা। আমরা সবাই যখন আকাশচুম্বী কেরিয়ারের স্বপ্নে নিজেদের শখ আহ্লাদ সামাজিকতাকে বলি দিতে পাগল হয়ে ছুটছি, ও তখন ভোরবেলায় লেকের পাড়ে গিয়ে সূর্য ওঠার ছবি আঁকছে, কিংবা দুপুরবেলায় কোনো চিলে কোঠার পাঁচিলে হেলান দিয়ে বসে জয় গোস্বামী পড়ছে। চাকরি বাকরি বা জীবনের বাস্তব দিকগুলো কখনোই ওকে বেশি একটা টানেনি। ওর বাবা নেই, মার দিদি কম ঝগড়াঝাঁটি রাগারাগি করেছে এই নিয়ে। কিন্তু সায়ক, সে ওই একইভাবে বড় বড় চোখ আর মিটমিটে হাসি নিয়ে তাকিয়ে থাকত। তবে একমাত্র আমি ওর সব পাগলামিগুলোকে প্রশ্রয় দিতাম। সেই কারণে আমার সঙ্গে টানটাও ছোটবেলা থেকেই
একটু বেশিই ছিল। আমাদের অন্যান্য বন্ধুরা ওকে দেখলেই যে কোনো রকমভাবে ক্রমাগত ঠাট্টাই আর কি করে যেত। আসলে হয়তো ভেতর ভেতর কোথাও হিংসে করত ওকে, ওর এই অখণ্ড অবসর আর স্বাধীনতার কথা ভেবে। তাই হেন সায়ক সেদিন হঠাৎ করেই আমাকে ফোন করে বলে, ভাই হাজারিবাগ যাবি সামনের সপ্তাহে? আমি তো আরে হঠাৎ হাজারিবাগ কেন? ও বলে নাকি সামনের সপ্তাহে একটা বিশেষ দিনে চাঁদ পৃথিবীর সব থেকে কাছাকাছি আসবে, আর চাঁদের বিশেষ জ্যোতি, ওই যাকে বলে অরা, সেইটির জন্য চাঁদকে নীল দেখাবে, যাকে ইংরেজিতে বলে ব্লু মুন। তাছাড়া এই ঘটনা প্রতি 12 বছরে একবার হয়। হাজারিবাগ থেকে লাতেহার যেতে একটি পাহাড়ের ওপর একটি বিশেষ জায়গায় হ্রদ আছে, আর তারই পাড়ে পূর্ণিমার এই দিনে আদিবাসীদের পরব বসে নাকি। সায়ক সেটা দেখতে যাবে বলেই স্থির করেছে, তো তার সঙ্গে যাওয়ার মতো তো কেউ নেই, অতএব এই শর্মাই ভরসা। কিন্তু আমি সামান্য প্রাইভেট ফার্মে চাকরি করি, আমার কি আর অত হুটহাট ছুটি নেওয়ার বিলাসিতা পোষায়? তার উপর এখন আবার কোয়ার্টার এন্ডের কাজের বিশাল চাপ। এই সময় অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ছুটি পাওয়া বেজায় দুষ্কর। কিন্তু কি জানি কেন ওর এই অনুরোধটা অগ্রাহ্য করতে পারলাম না। অতএব বসকে মিথ্যে কথা বলে 2 দিন, মাত্র 2 দিনের জন্য ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম ভোরের ট্রেনে। যদিও সেই বিভূতিভূষণের হাজারিবাগ এখন আর নেই, তবু সাঁওতাল অধ্যুষিত কিছু জায়গার শোভা এখনো আমার মতো নিরস বিষয়শাস্ত্রের লোককেও খানিকটা আনমনা করে দেয় বটে। হাজারিবাগ থেকে একটা গাড়ি নিয়ে আমরা চললাম লাতেহারের দিকে। গাড়ির ড্রাইভারকে রানী তালাওয়ের কথা বলতেই একবারেই চিনে গেল। মানে একেবারে অদৃষ্টপূর্ব বা অশ্রুতপূর্ব জায়গা নয় বোঝা যাচ্ছে। মোটামুটি লোকজনের যাতায়াত আছে ওই রাতমোহনা ফরেস্ট বাংলোতে। ওই বাংলোতে আমরা 1 রাতের জন্য বুকিং করেছি। সায়ক কোন ভ্রমণ পত্রিকা থেকে ফোন নাম্বারটা জোগাড় করে দেয়, আর তারপর আমি ফোন করে লজের ম্যানেজারের সাথে কথা বলে বুকিংও নিয়ে নিই। তবে ফোন করে রুম অ্যাভেলেবেল আছে কিনা জিজ্ঞেস করাতে উল্টো দিক থেকে লজের ম্যানেজার বলেছিল, आप लोग बड़े किस्मत वाले हैं। पूरनमासी में हर किसी के लिए यह जगह नहीं होते हैं, पर आप लोगों के लिए जगह है। आ जाइए बाबू, बहुत अच्छा लगेगा। ट्राइबल पर्व भी है उस रात। না মানে ব্যাপারটা আমি ঠিক বুঝিনি। পূর্ণিমার চাঁদ দেখতেই ওই জঙ্গুলে জায়গার লজে এত ভিড় হয় নাকি রে বাবা, কে জানে। ড্রাইভার ছেলেটি গাড়ি চালাতে চালাতে লুকিং গ্লাস দিয়ে বারবার আমাদেরকে দেখছিল। সায়ক জানলার বাইরে মুখ করে দুপাশের লাল মাটি আর শালবনের দিকে চেয়ে আছে। আমি কানে হেডফোন গুজে বসে মোবাইলে গান শুনছিলাম। অনেকক্ষণ ধরে ছেলেটার এইরূপ আচরণ লক্ষ্য করে এবার আমিই বললাম, কুছ বলোগে ভাই। ছেলেটা একটু ইতস্তত করে বলল, आप लोग उस रानी तला के पास रहेंगे? আমি সম্মতিসূচক মাথা নাড়লাম। হ্যাঁ, वो রাতমোহনা ফরেস্ট বাংলো है ना, उधर हमारा बुकिंग है। সায়ক দেখলাম বেশ মন দিয়ে আমাদের কথা শুনছে। ছেলেটা বলল, आप लोग लतेहार में भी तो रह सकते हैं ना, मेरा जान पहचान का अच्छा होटल है वहाँ। কেন ওখানে থাকলে কি অসুবিধে? বাংলোটা ভালো নয় নাকি? তাতে ছেলেটি হিন্দিতে যা বলল তা শুনে হাসবো না কাঁদবো ভেবে পেলাম না। ওর বাড়ি কাছেরই একটি গ্রামে। ওদের স্থানীয় অঞ্চলে প্রচলিত আছে যে প্রতি 12 বছর অন্তর পূর্ণিমার রাতে এক অদ্ভুত জ্যোৎস্না নেমে আসে লাতেহারের ওই জঙ্গল টিলা আর রানী তালাওয়ের উপর। আর সেই পূর্ণিমার রাতে সমস্ত জঙ্গল গভীর মায়া ঘুমে আচ্ছন্ন থাকে। একটা পোকামাকড়ের ডাকও শোনা যায় না। এক অদ্ভুত নিদুলি মন্ত্রে সারা জগৎ ঘুমিয়ে পড়ে। আর তখন পরীদের রানী আকাশ থেকে নেমে আসেন তার সখীদেরকে নিয়ে চাঁদের আলোয় রানী তালাওয়ের জলে স্নান করতে।
তাদের সেই রূপ কোনো সাধারণ মানুষ সহ্য করতে পারে না। যদি দৈবাত কারো চোখে পড়ে যায় তাহলে সে পাগল হয়ে যায়। তাদের গ্রামে নাকি এরকম একজন পাগলও ছিল। লোকটা অন্যান্য দিন দিব্যি ঠিকঠাক থাকলেও প্রত্যেক পূর্ণিমার রাতে তাকে আর বেঁধে রাখা যেত না। খ্যাপা ষাঁড়ের মতো অমানসিক শক্তি ভর করত তার গায়ে। 8-10 জন শক্ত সমর্থ সাঁওতাল মরদ মিলেও তাকে ধরে রাখতে পারত না। সে লোকটা ছুটে চলে যেত ওই টিলার মাথায়, আর পরদিন সকালে অজ্ঞান অবস্থায় তাকে গ্রামে ফিরিয়ে আনা হতো। এরকমই এক পূর্ণিমার রাতে সেই যে সে বেরিয়ে গেল, তারপর আর নাকি তাকে খুঁজে পাওয়া যায়নি। চিরকালের মতো কোথায় নাকি হারিয়ে গিয়েছে সে। ড্রাইভারের বলা এই পুরো গল্পটা সায়ক দেখলাম মন দিয়ে শুনল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আবার গাড়ির পিছনের সিটে হেলান দিল। গল্প শুনতে শুনতে আমি ভাবছিলাম, সায়কের মতো পাগল শুধু কলকাতাতেই নেই তাহলে। হয়তো এই ব্যাপারটা নিয়ে আরও একটু ঠাট্টাই আর কি করতাম, কিন্তু সুরজ অর্থাৎ আমাদের গাড়ির চালকের মুখটা এত সিরিয়াস হয়ে আছে যার সাহস পেলাম না। শীতকালে 5টা বাজতে না বাজতেই সূর্যের আলো লাল হয়ে এসেছে। চওড়া পিচের রাস্তাটার দুই পাশে শাল আর মহুয়ার জঙ্গলের মধ্যে অন্ধকার গাঢ় হচ্ছে আস্তে আস্তে। দূরে পাহাড়ের মাথা থেকে মন খারাপের মতো আবছা সাদা রঙের কুয়াশা নেমে আসছে সমভূমিতে। উল্টো দিক থেকে এক একটা লরি হেডলাইট জ্বালিয়ে দৈত্যের মতো ছুটে আসছে। এরকম সময় একটা তেমাথার মোড়ের কাছে গাড়িটা থামল। সুরজ আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে বাঁ দিকের শাল জঙ্গলের মাথা ছাড়িয়ে একটা টিলার দিকে আঙুল দেখিয়ে বলল, देखिए साहब, वो जो पहाड़ी देख रहे हैं ना, उसके पीछे रानी तला है। अभी तो शाम ढलने को आ रहा है, अभी जाएंगे वहाँ? नहीं तो मैं कह रहा था कि आज चलिए मेरे साथ लतेहर में। कल दिन में आके आपको वहाँ से घुमा के लेके फिर हजारीबाग छोड़ दूंगा। এই প্রস্তাবটা খুব একটা খারাপ নয়, আমি তাই বলতে যাচ্ছিলাম, কিন্তু পাশ থেকে শুনি সায়ক বলছে, আজকে রাতে এখানে পরব আছে না? সুরজ একটু অবাক হয়। नहीं तो आज यहाँ कोई परब नहीं है। আমি কটমট করে সায়কের দিকে তাকাতেই ব্যাটার ছেলে হাসি হাসি মুখ করে বলে, আরে পরব নাই বা হলো, পূর্ণিমা তো আজ রাতেই, কাল সকালে এসে কি লাভ আছে? না না দীপ্ত, তুই বল ওকে আজকেই নিয়ে যেতে। দেখি ভাগ্যে থাকলে কয়েকটা পুরি ফুরিয়ে তো পেয়ে যেতে পারি, কি বলিস? সুরজ আমাদের মতিগতি বুঝতে পেরে আর একটিও কথা বাড়ালো না, আমাদেরকে নিয়ে গাড়িতে গিয়ে উঠল। আমাদের গাড়িটা এবার বাঁ দিকে ঘুরল। পিচের রাস্তা ছেড়ে আমাদের সাদা রঙের 4 সিটার গাড়িটা শাল জঙ্গলের মধ্যে দিয়ে লাল মাটির মোড়াম বিছানো রাস্তায় ধুলো ওড়াতে ওড়াতে ঢুকে পড়ল। রাস্তার মুখটায় দেখলাম একটা কাঠের ভাঙাচোরা সাইনবোর্ড, তাতে হিন্দিতে লেখা রয়েছে রাত মোহনা লজ লাতেহার। তীর চিহ্নটা আমরা যেই দিকে যাচ্ছি সেই অভিমুখেই। লাতেহারের পাহাড় জঙ্গল থেকে তখন শেষ বিকেলের লালচে আভাটা নিভন্ত কয়লার উনুনের আঁচের মতো মরে যাচ্ছে, আর আমাদের মাথার ওপরে ঘরে ফেরা পাখিদের প্রবল কিচিরমিচির শব্দে সন্ধ্যা ঘনাচ্ছে। আকাশের দিকে মুখ তুলে দেখলাম সেই সন্ধ্যার আলো আঁধারি মাখা স্টেজে প্রতি 12 বছরে একবার তার মাস্টারপিস দেখানোর জন্য আস্তে আস্তে প্রবেশ করছে রানী তালাওয়ের জাদুকরি চাঁদ। আমাদেরকে নামিয়ে দিয়ে টাকাটা নিয়েই কোনো রকমে গাড়িটা ঘুরিয়ে পালালো সুরজ। ভেবেছিলাম কালকে আশেপাশের কয়েকটা স্পট ঘুরিয়ে স্টেশনে ছেড়ে দেওয়ার কথাটাও বলবো ওকে, তা সে তো সেই রকম সুযোগই দিল না। মনে হলো যেন প্রাণের ভয় পালিয়ে বাঁচল।
যাই হোক, জায়গাটার একটু বর্ণনা দিই এইখানে। আমরা যেদিক দিয়ে গাড়ি নিয়ে টিলার ওপরে উঠলাম তার উল্টো দিকের ঢালটা নিচে গিয়ে যেখানে মিশেছে সেটা একটা ছোটোখাটো উপত্যকা। চারপাশটা ওই রকমই টিলা পাহাড় দিয়ে ঘেরা, আর এই পাহাড়ে ঘেরা উপত্যকার ঠিক মাঝখানে বেশ বড়সড় একটা দিঘি। দেখে হঠাৎ মনে হয় যেন চারপাশের পাহাড় বেড় দিয়ে বাকি পৃথিবী থেকে জায়গাটাকে আলাদা করে রেখেছে। ঝিলের একপাশে পাহাড়ের ঢালের নিচের দিকে বেরিয়ে থাকা একটু সমতল মতো জায়গাতেই আমাদের রাতমোহনা লজ। গাড়িটা চলে যাওয়ার পর আমি একবার সামনের দিকে আর একবার আমার বন্ধুর মুখের দিকে তাকালাম। এই সময় আমার মুখের ভাব খুব একটা সুপ্রসন্ন ছিল না, কিন্তু সায়ককে দেখলাম বেশ উৎফুল্লই আছে বাবু। আমাদের সামনে একটা বহু পুরনো আমলের বনেদি ধাঁচের অন্ধকারে ঢাকা বাড়ি দাঁড়িয়ে আছে। সামনের বারান্দায় ততোধিক পুরনো আমলের সাইনবোর্ড, যাতে লেখা রয়েছে লজের নাম ঠিকানা, আর বোধহয় মালিকের নাম। সেটা আর পড়ার মতো অবস্থায় নেই। আমরা এগিয়ে গিয়ে সামনের কাঠের দরজার আগল ঠেলে ঢুকলাম। বেশ একটা কর্কশ শব্দ করেই মেন গেটটা খুলল। বাড়িটার সামনে একটুখানি জমি, আর সেখানে একটা শুকনো ফোয়ারা রয়েছে। ফোয়ারাটার মধ্যে একটা পরীর মূর্তি, জায়গায় জায়গায় ভেঙে চলটা উঠে গিয়েছে। তার গায়ে আগাছার শ্যাওলার সাথে অনেক যুগের অযত্নের ছাপ জড়িয়ে। এটা মনে হয় কোনো জমিদার গোছের লোক কোনো এক সময় বাগান বাড়ি হিসেবে বানিয়েছিল, এখন লজ হিসেবে ভাড়া দেওয়া হয়। সে হোক, কিন্তু পুরো বাড়িটা এত অন্ধকার আর নিস্তব্ধ কেন? আর লোকজনই বা কই? হাজারিবাগের শীত ততক্ষণে বেড়ানোর উত্তেজনাকে ছাপিয়ে মোটা জ্যাকেট ভেদ করে হাড়ে কামড় বসাচ্ছে। সায়ককে দেখে অবশ্য মনে হচ্ছে না ঠান্ডাটা ওর কাছে খুব একটা ম্যাটার করছে বলে। দেখলাম ব্যাটা খুব মুগ্ধ চোখে ভাঙা মূর্তিটার দিকে তাকিয়ে আছে। তবে আমার আর ভালো লাগছিল না, বড্ড ক্লান্ত লাগছে। সারাদিনের জার্নিতে বিধ্বস্ত শীতার্ত শরীরটা এখন একটা নরম বিছানার লেপের ওম খুঁজছে। আমরা সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে ডাক দিলাম, কই হে, কই হে क्या, কই হে, কই হে क्या? বেশ খানিকক্ষণ সব চুপচাপ। জি কহিয়ে। একেবারে আমাদের পিছন দিক থেকে একটা উত্তর এলো। আওয়াজটা এতটাই অপ্রত্যাশিত যে দুইজনেই প্রায় চমকে উঠেছি। পেছনে ফিরে দেখলাম একটা আধবুড়ো গোছের লোক দাঁড়িয়ে। আরে, এই পথ দিয়েই তো আমরা ঢুকলাম, কই এই লোকটাকে তো আশেপাশে দেখিনি। যাই হোক, দেখলাম দেহাতি ধরনের ধুতি, গরম কাপড়ের পাঞ্জাবি, আর তার উপরে কম্বল বা ওই আলোয়ান জাতীয় কিছু জড়ানো, মাথায় মাফলার বাঁধা, গাল দুটো ভাঙা, খোঁচা খোঁচা দাড়ি, চোখে ঘোলাটে কাচের মোটা চশমা। লোকটা সিঁড়ির নিচে দাঁড়িয়ে আমাদের দিকে এক দৃষ্টি চেয়ে। আমি একটু ধাতস্থ হয়ে বললাম, नमस्ते, हम कलकत्ता से आए हैं। इस लॉज पे एक बुकिंग किया था दीप्त मुखर्जी और शायक रॉय के नाम से। লোকটা আবারও সেই একই রকম চোখে একটুক্ষণ তাকিয়ে রইল, তারপর আমাদের পাশ কাটিয়ে সোজা গিয়ে ঢুকলো ঘরে। পেছন পেছন আমরাও ঢুকলাম। যে ঘরটায় ঢুকলাম সেটা একটা বড় বৈঠকখানা গোছের। বর্তমানে মনে হয় লজের রিসেপশন হিসেবে ব্যবহৃত হয়। ঘরটা অন্ধকার, খালি খোলা দরজা দিয়ে চাঁদের আলো ঢুকে সামনের একটু জায়গা আলোকিত করছে। লোকটা পকেট হাতড়ে একটা দেশলাই জ্বালল, তারপর তাক থেকে মোমবাতি নামিয়ে আনল। মানে কারেন্ট নেই? মানে আমি রাগ করব না অবাক হব ভেবে উঠতে পারলাম না। আপ লোকটা পাশের তাক থেকে একটা ধুলো পড়া রেজিস্টার বার করে ঝাড়তে ঝাড়তে বলল, मैं लक्ष्मी प्रसाद, इस लज का मैनेजर, केयर टेकर भी। अच्छा, आपसे ही बात हुआ था फ़ोन पे?
সিনেমার স্লো মোশনের মতো মুখ তুলল লোকটা। তারপর আমাদের দুইজনের মুখের দিকে দৃষ্টি বুলিয়ে নিয়ে বলল, फोन। তারপর কয়েক মুহূর্ত চুপ করে থেকে টেবিলের কোণের দিকে আঙুল দেখালো। আমরা তার ইশারা অনুসরণ করে সেদিকে তাকাতেই দেখলাম একটা আদি যুগের ডায়াল ঘোরানো টেলিফোন রাখা। শুধু রাখা নয়, মাকড়সার জালে এক প্রকার ঢাকা পড়ে গিয়েছে। দেখলেই বোঝা যায় যে বিগত অর্ধ শতাব্দীর ওপর সেটি বেজে ওঠেনি। যে নাম্বারটায় ফোন করে আমরা রুম বুক করেছিলাম, শায়ক সেই নাম্বারটা বলে জিজ্ঞেস করলো, यहाँ का नंबर है? লোকটা আবার মেশিনের মতো মাথা নামিয়ে রেজিস্টারের পাতা উল্টাতে উল্টাতে বলল, था, पहले था, अब खराब है, बहुत सालों से। লোকটা কি ইয়ার্কি করছে? অবশ্য এটা হতেই পারে যে ওই নাম্বারটা এদের লাতেহার বা রাঁচির অফিসে ব্যবহার হয়। আমি জিজ্ঞেস করলাম, तो हमारा बुकिंग किसने लिया इस नंबर पे? आपका और कोई ऑफिस? बुकिंग नहीं चाहिए, पूरा लज खाली है। শায়ক দেখলাম স্বস্তির শ্বাস ফেলল। यहाँ जनरेटर नहीं है क्या? লোকটা মুখ ঘুরিয়ে আবারও ঘোলাটে চশমার ভেতর দিয়ে আমাদেরকে দেখল। তারপর আবার সেই ঘর ঘরে গলায় বলল, जनरेटर मतलब? अच्छा, वो डायनामो वाला बत्ती नहीं, उसका जरूरत नहीं है। आज रात सिर्फ चाँद की रोशनी रहेगी बाहर। শায়ক আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে চুপ করে গেল। লোকটা ততক্ষণে রেজিস্টারের একটা পাতা খুলে শায়কের দিকে বাড়িয়ে ধরেছে সই করার জন্য। ও সই করার সময় আগের 2-3টে পাতা উল্টে কি যেন দেখল। এরই ভেতর লোকটা মোমবাতি নিয়ে ড্রয়ারের ভেতর থেকে একটা চাবি বের করে বলল, आइए। পুরনো আমলের বাড়িটার বারান্দা দিয়ে হেঁটে 2টো ঘর পার করে একটা ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। তারপর চাবি দিয়ে তালা খুলে লোকটা ভেতরে ঢুকল। পেছন পেছন আমরাও। পুরনো দিনের উঁচু সিলিংওয়ালা ঘর, ডিজাইন করা পাথরের মেঝেতে জায়গায় জায়গায় ফাটল ধরেছে। খাট, পালঙ্ক, আসবাবপত্র সবই যেন কেমন পুরনো আমলের। তবে চারিদিকে বেশ বনেদিয়ানার ছাপ আছে। এই ঘরটা ঝিলটার ঠিক মুখোমুখি। বিছানার ঠিক পাশে এই 2টো প্রমাণ সাইজের খড়খড়ি দেওয়া জানলা, তবে সে 2টো বন্ধ আর খড়খড়ি 2টো তার দিয়ে বাঁধা। এই জানলাটা খুলে দিলেই বিছানায় শুয়ে শুয়েই পাশের পুরো লেকটা আর বাইরের সব কিছু দেখতে পাওয়া যাবে। জানলাগুলোর মাথায় কাচের খিলান দেওয়া। তবে অদ্ভুত ব্যাপার, খিলানগুলোই আলকাতরা মাখিয়ে কালো করে দেওয়া হয়েছে। কি পাগলের পাল্লায় এসে পড়েছি কে জানে। জানলার খিলান আছে অথচ সেটা আলকাতরা দিয়ে কালো করা। আমি আর ভাবতে পারলাম না। একে তো এই পরিস্থিতি, তার উপরে ভাবনা চিন্তা করাটাও যেন আমার কাছে এখন অনেকটা খাটনির বিষয়। লোকটা একটা কাঠের কাজ করা এক পায়া টেবিলের ওপর মোমদানিটা নামিয়ে রাখল। তারপর খুব ধীরে ধীরে মুখ তুলে ঘরের বাইরের দিকে ইশারা করে বলল, आप लोगों के लिए पानी भर के रखा है बाथरूम में, हाथ पा धो लीजिए। हम खाना बनाने जा रहे हैं। रात में हम खाना घर में पहुंच देंगे और तालाब के तरफ का खिड़की मत खोलिएगा रात में। শায়ক বোধহয় জানলাটা খুলতেই যাচ্ছিল, একটু থমকে গেল। क्यों? कितना अच्छा व्यू देखने को मिल रहा है, काहे नहीं खोलेंगे? লোকটা থেমে থেমে বলল, आज रात तालाब के तरफ भूल के भी मत देखिएगा, वो खींच लेगी आपको। कौन? লোকটা উত্তর না দিয়ে সেই ঘোলাটে অস্বস্তিকর চশমার কাঁচের মধ্যে দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আলকাতরা মাখানো কাঁচের খিলানওয়ালা বন্ধ জানলাগুলোর দিকে। আমি বললাম,
फोन पे जिसके साथ बात हुआ था वो बोल रहे थे आज कोई पर्व है यहाँ आदिवासी लोगों के। লোকটা ওরকম তাকিয়ে থেকেই ফিসফিসে গলায় বলল, परब है, आसमानी परब, लेकिन वो इंसानों के लिए नहीं। বাইরে ততক্ষণে ভরভরন্ত নীলচে চাঁদ যুবতী সাঁওতাল বেদিনীর মতো রাতের আকাশের মাদুরে জাঁকিয়ে বসেছে তার পসরা নিয়ে। আর টিলা পাহাড় ঝিল জঙ্গল সব ভাসিয়ে তার শরীরের রূপলি ঢেউ বারবার ধাক্কা মারছে এই জরাজীর্ণ ঠান্ডা অন্ধকার বাড়িটার বন্ধ জালনা আর ওই কালো কাঁচের খিলানে। দরজাটা সজোরে বন্ধ করে দিয়ে শায়কের দিকে ফিরে ফেটে পড়লাম আমি। দিস ইজ লাস্ট টাইম শায়ক, এনাফ ইজ এনাফ। তোর সঙ্গে আসাটাই আমার ভুল হয়েছে। শালা 2 দিন কোন রকমের ছুটি ম্যানেজ করলাম, তাও গেল মায়ের ভোগে। সেই কোন ভোরে বেরিয়ে সারাদিন জার্নি করে এখন চাঁদ দেখতে এলাম। কোথায়? নেই জঙ্গলের মধ্যে একটা ভুতুড়ে হোটেলে। শালা আমরা আর ওই পাগল কেয়ারটেকার ছাড়া আর কোনো জনপ্রাণী নেই এখানে। ইয়ে মানে আমি তো পড়েছিলাম এখানে এখানে পরব টরব হয় বলেছিল, কিন্তু দেখ কি অবস্থা। দেখ তো ঠিক করে খবর না নিয়ে এসেছো কেন রাস্কেল? চাঁদ দেখে কোপতে লিখবে বলে তো আমায় নিয়ে আসতে গেলে কোন দুঃখে? আমি কি তোমার প্রেমিকা? আরে না, কিন্তু পরব দেখতে না পেলেও তো একটা এক্সপিরিয়েন্স হলো বল। এইরকম পাহাড়ে ঘেরা উপত্যকায় প্রকৃতির মাঝে, আর এইরকম অন্ধকার ভূত বাংলোয়। কেন রাতে লাতিহারের কোনো হোটেলে থাকা যেত না? শালা এই পাণ্ডব বর্জিত জায়গায় আমরা দুজনে আর ওই আত পাগলা কেয়ারটেকার খুন করে জঙ্গলে পুঁতে দিলেও না কাকপক্ষিতে খবর পাবে না। তখন ভূত হয়ে গাছের ঢালে পা ঝুলিয়ে বসে চাঁদ দেখবি, জম্মের মতো চাঁদ দেখবি। গভীর রাতের সঙ্গে পাল্লা দিয়ে শীত বাড়ছে। কেয়ারটেকার লোকটি হাতে বানানো আটার রুটি আর ডাল দিয়ে গিয়েছে। তার কাছ থেকে অবশ্য ওই পরবের ব্যাপারে আর বেশি কিছু জানা যায়নি। শায়ক গোল টেবিলটায় বসে রুটি ছিঁড়ে ডালে ডুবিয়ে মুখে পুড়তে পুড়তে মোমবাতির আলোটার দিকে তাকিয়ে বলল, ওই পরীদের চান করার মিথটা কিন্তু খুব থ্রিলিং না? ভাব, চাঁদনি রাতে পরীরা আসছে পৃথিবীর জলাশয়ে চান করতে। হ্যাঁ, আমার মেজাজটা ততক্ষণে একটু নরম হয়েছে, তাই তরল স্বরে বললাম, সালা পরীদের চাঁদ দেখার খুব শখ না? চল কলকাতায় গিয়ে দেখাবো তোকে। না না, শুধু এখানেই নয়, আরো অনেক জায়গাতেই এই ব্লু মুন বা স্পেশাল মুন নিয়ে অনেক মিথ আছে জানিস। এই যে এই মানুষের ওয়ার্লফ হয়ে যাওয়া, পরীদের নেমে আসা ইত্যাদি অনেক আছে, আমি নেটে পড়েছি তো। এই দিনগুলোতে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে। তার প্রভাবে আমাদের চেনা প্রকৃতিতে অনেক পরিবর্তন ঘটে, আর সেটা মানুষের মধ্যেও এফেক্ট করে। তুই এসব গাল গল্প বিশ্বাস করিস নাকি? না, আমাকে নয়, যেন নিজেকে শোনানোর মতো করে নিচু স্বরে শায়ক বলল, ঘরের জানলার কাঁচগুলো কালো রং করা কেন দীপ্ত? এই অঞ্চলে আজকের রাতে কেন কোনো লোকজন থাকে না? কোন নম্বরে আমরা কথা বলছিলাম? কার সাথে? হোটেলের ভিজিটর লগবুকে আজকের আগে শেষ এন্ট্রি আছে 12 বছর আগে। আমি মোবাইলে দেখলাম সেই রাতেও আজকের মতো ব্লু মুন ছিল। এখানে কেবল এই রাতগুলোতেই বাইরের থেকে লোক আসে। কে তাদের ডেকে আনে দীপ্ত? আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। ওর চোখ দুটো আমাকে পেরিয়ে জানলার কালো কাঁচের দিকে দেখছিল।
রাতের বেলা খুব ঠান্ডায় ঘুমটা ভেঙে গেল। মনে হচ্ছে কেউ ঠান্ডা জল ঢেলে দিয়েছে গায়ে। কি ঠান্ডা! ভালো করে কম্বলটা মুড়ে পাশ ফিরে শুতে গিয়ে ডান দিকে চোখ পড়ে ঘুমের ঘোরে আটকে উঠলাম। সেই যে খিলানওয়ালা জানলাগুলো, যেগুলো তার দিয়ে বাঁধা ছিল, সেই জানলার পাল্লা দুটো এখন হাট করে খোলা। হিমসাদা ধোঁয়াশা হো হো করে ঘরে ঢুকছে, আর তার সাথে ফ্লাড লাইটের মতো উজ্জ্বল চাঁদের আলো ঢুকে ঘরটাকে ভাসিয়ে দিচ্ছে। এই নিঘাত সায়ক বেটা ছেলের কাজ। চাঁদের আলো দেখবে বলে এত ঠান্ডাতেও জানলা খুলতে দ্বিধা করেনি বেটা। উফ, কি মুশকিল! এই সারা রাত জানলা খুলে শুলে যে নিউমোনিয়া বাঁধিয়ে ফিরতে হবে। আমি জড়ানো স্বরে বললাম, জানলাটা বন্ধ করে দে ভাই, ঠান্ডা ঢুকছে। কোনো উত্তর পেলাম না। এবার ভালো করে চোখ খুলে তাকিয়ে দেখি, হ্যাঁ, আমার পাশের বিছানাটা খালি। আরও একবার দুই হাত দিয়ে চোখ রগড়ে নিয়ে একটু জোর করেই ডাকলাম, সায়ক, এই সায়ক। ফাঁকা ঘরে আমার আওয়াজ জ্যোৎস্না আর কুয়াশার সঙ্গে ভেসে বেড়াতে লাগলো। আমি ধর্মর করে বিছানায় উঠে বসলাম। রাস্কেলটা গেল কোথায়? এই বাইরে চলে যায়নি তো? এবার সত্যি ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। না না না, আমি বিছানা থেকে উঠে সোয়েটারের উপরে জ্যাকেটটা গলিয়ে তার উপরে ভালো করে কম্বলটা জড়িয়ে নিলাম। এদিকে মোমবাতিটা কখন যেন ঠান্ডা হাওয়ায় নিভে গিয়েছিল, যদিও সেটার আর এখন কোনো দরকার নেই। ফটফটে জ্যোৎস্নায় ভেতরটা ভালোই দেখা যাচ্ছে। আমি দরজা খুলে এদিক ওদিক তাকালাম। পুরো লজটায় আমি ছাড়া আর একটিও জনপ্রাণী আছে বলে তো মনে হচ্ছে না। আমি আবারও গলা তুলে হেঁকে উঠলাম, সায়ক, এই সায়ক, তুই কি বাইরে? আমার গলাটাই নিস্তব্ধ পুরীতে কেমন যেন শোনালো। ভয় করতে শুরু করেছে আমার। ছেলেটাকে এই অন্ধকার নির্জন নির্বান্ধব রাতে কোথায় খুঁজব? আমি তাড়াতাড়ি সেই বৈঠকখানা ঘর এড়িয়ে বারান্দায় এলাম, সেখান থেকে বাইরের লনে। আকাশে সাদা আগুনের গোলার মতো মস্ত বড় চাঁদ ঝুঁকে আছে। ফ্ল্যাশ লাইটের মতো ঝকঝকে রূপলি আলোয় চোখ ধাঁধিয়ে যায়। আরো জোরে হেঁকে উঠলাম, লক্ষ্মী প্রসাদ জি, সায়ক, আরে কই হে ইয়া। আমার গলার আওয়াজটা শূন্য বাড়িটার দেওয়ালে ধাক্কা খেয়ে আমার কাছেই ফিরে এলো। এমন সময় নজর গেল নিচের ঝিলটার দিকে। ঝিলটাকে দেখে মনে হচ্ছে গলানো রূপোর কুণ্ড যেন। ঝিলের পাড়ে সাদা বালিগুলো ঝিঁকিয়ে উঠছে চাঁদের আলোয়। আমি এদিক ওদিক তাকালাম, কোথাও কেউ নেই। মনে হচ্ছে সারা বিশ্ব চরাচরে যেন আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তিই নেই। আমার গলার আওয়াজ ছাড়া আর দ্বিতীয় কোনো শব্দ নেই। জনহীন সেই পাহাড় জঙ্গলে ঘেরা প্রাচীন লজটার সামনে একা আমি দাঁড়িয়ে আছি। ইমরাতের ধোঁয়াশা আকাশ থেকে পাক খেতে খেতে ঝিলের দিকে নামছে। ঝিলের পাড় বরাবর সাদা কুয়াশার একটা বেড়া তৈরি হয়েছে, যেটা ভেদ করে দৃষ্টি আর সামনের দিকে এগোতে পারে না। আচ্ছা, সায়ক ওখানে নেমে যায়নি তো? কথাটা মাথায় আসতেই সর্বাঙ্গে যেন বিদ্যুৎ খেলে যায়। শিউরে উঠি আমি। এই সময় নিচের দিক থেকে একটা মেয়ের গলার আওয়াজ ভেসে এলো, একটা হাসির শব্দ। না না, ওটা সায়কের গলা না। ও তার মানে ওইখানে। ও কি করছে ওখানে? গলার আওয়াজটা ক্রমশ স্পষ্ট হচ্ছে না। একজনের না, অনেকের হাসির শব্দ তো।
কি মনে হতে আমি একবার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম। দেখলাম লজটা আমার থেকে বেশ কিছুটা দূরে। আরে আমি তো একটু আগেও লজের সামনেই দাঁড়িয়েছিলাম, এক পাও হাঁটিনি। তাহলে ওটা কি আপনা আপনি পিছিয়ে যাচ্ছে নাকি? আমি আমি এতখানি এগিয়ে এলাম কি করে? কে জানে কি হচ্ছে। আমার বুদ্ধি শুদ্ধি সব যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছিল। লজের বাগানে সেই সন্ধ্যাবেলায় দেখা ভাঙা পাথরের মূর্তিটার দিকে চোখ গেল। দেখলাম চাঁদের আলোয় সেটা এখন ঝকঝক করছে, আর পাথরের শরীর বেয়ে চাঁদের আলোর সাথে যেন মোহিনী যৌবন চুইয়ে পড়ছে। প্রচণ্ড জীবন্ত মনে হচ্ছে ওটাকে। চোখ দুটো এত দূর থেকেও দেখে মনে হচ্ছে যেন যেন জল জল করছে। আর মুখটা ওটা কি হাসছে নাকি নাকি আমার মাথার গন্ডগোল? পরীটার গা থেকে নরম ঠান্ডা আলো পিছলে পড়ছে যেন। আরে এ কি করে সম্ভব? ওটা তো সন্ধ্যাবেলাতেও শ্যাওলা আর আগাছায় ঢাকা দেখলাম। আমি বুঝে উঠতে পারলাম না আমি জেগে আছি না স্বপ্ন দেখছি। তবে এইটা মনে হচ্ছিল যে পাহাড়ে ঘেরা ঝিলটা আর তার পাশের পুরনো জনশূন্য বাংলোর চারপাশে এখন এমন কিছু একটা ঘটছে যেটা ঠিক প্রাকৃতিক বা স্বাভাবিক নয়। এরকম হাড় কাঁপানো ঠান্ডা, চারপাশের ঝিম ধরা কুয়াশা, আর তার ভেতর থেকে গলানো রূপোর মতো উপচে পড়া চাঁদের আলো। সারা পাহাড় জঙ্গল যেন ঢেকে যাচ্ছিল ওই সাদা আলোয়। বরফ পড়ার সময় যেরকম সারা প্রকৃতি ঢেকে যায় বরফের সাদা চাদরে, ঠিক ঠিক সেরকম একটা জ্যোৎস্নার সাদা আলো যেন ধীরে ধীরে গিলে নিচ্ছিল সমস্ত পাহাড় জঙ্গলের রং। আমি যেন এখন একটু একটু বুঝতে পারছি কেন ওই লজের জানলাগুলোতে কালো রঙের লেয়ার দেওয়া ছিল। আমার শিরায় শিরায় একটা টান লাগছে। মাথাটা কেমন ঝিমঝিম করছে না? বুঝতে পারছি পায়ের প্রত্যেকটা স্টেপ এদিক ওদিক পড়ছে, অথচ আমি আজ রাতে কোনো নেশা করিনি। তবুও কিরকম একটা মাতালের মতো টলতে টলতে এগিয়ে যাচ্ছে আমি। না, আমাকে এগোতেই হবে। শায়ককে এক্ষুনি খুঁজে বের করতে হবে যে। হাসির আওয়াজটা আবার স্পষ্ট হলো না। ওই যে শোনা যায় যেন অনেক কিশোরী বা তরুণী মেয়েরা একসাথে হাসাহাসি করছে। কারা ওরা? আদিবাসীদের সেই পরব হচ্ছে নাকি? তবে যে বলেছিল আজ রাতে নাকি কেউ ঘর ছেড়ে বেরোয় না। শায়ক একা একা ওখানে গিয়েছে? একা একা? ওর তো বিপদ। না, ওকে এক্ষুনি ফেরাতে হবে। হঠাৎ আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। না, কই শায়কের জন্য কই টেনশন, ভয়, চিন্তা? না, ও কিছু হচ্ছে না তো। আর তার বদলে কেমন যেন ভালো লাগছে। শায়কের মুখটা চোখের সামনে ভেসে উঠে এমন একটা অদ্ভুত ভালো লাগার আমেজ ছড়িয়ে পড়ছে। ছেলেটা বেশি মাত্রায় সেন্সিটিভ, আমার উপর অনেকটা ভরসা করে। সন্ধ্যাবেলা ওর উপর একটু বেশি চিৎকার চেঁচামেচি করে ফেলেছি। না,
অমন করা উচিত হয়নি। সায়ককে আমি আজকে দেখছি, সেই ছোটবেলা থেকে যে চিনি। আচ্ছা, ওর প্রতিটা পাগলামিকে আমি প্রশ্রয় দিই কেন? শুধু বন্ধু বলে? বন্ধু নাকি নাকি আরো বেশি কিছু? ওই যে আবারও মেয়েলি হাসিগুলো শুনতে পাচ্ছি। সায়কের হাসিটাও ওর মধ্যেই আছে। আমি জানি আসলে সায়কের হাসিটাও একটু মেয়েলি ধরনের কি না। আমার ছোটবেলার বন্ধুত্বের স্মৃতিগুলোর সাথে সাথে সায়কের সেই হাসিগুলো যেন মাথার মধ্যে ছড়িয়ে পড়ছিল। আর সেই সাথে মনে হচ্ছে সায়ক আমায় ডাকছে ওই ঝিলের পাড়ে, ওর পাশে গিয়ে বসতে বলছে। ওই তো সায়ক ঝিলের মধ্যখানটায় দাঁড়িয়ে। হ্যাঁ, ও গায়ে ওগুলো কি মেখেছে? চিকচিকে বালি। আমাকে ওই ভেজা বালি গায়ে মাখার জন্য হাত বাড়িয়ে ডাকছে। হ্যাঁ, যাও। ঝিলের মধ্যে সাদা কুয়াশার স্তর দেখতে দেখতে আরো গাঢ় হচ্ছে। সুন্দর মেয়েদের গলার হাসি, জলে হুটোপুটি করার আওয়াজ শোনা যাচ্ছে। সায়কও জলে নেমে হুটোপুটি করছে। আমিও নামবো, আমিও যাব। আমি একটা সময় টলতে টলতে পাথর ঘাসে ভরা টিলার ঢাল দিয়ে নেমে গেলাম। ওই তো একটা পাথরের স্ল্যাব। বাহ, এটার উপর বসলে বেশ সুন্দর ভিউ পাওয়া যায় তো। আমি এগিয়ে গিয়ে বসলাম। কম্বলটা গা থেকে কখন যেটা খুলে পড়ে গিয়েছে। যাকে আমার কেন জানি না আর শীত করছে না। তীব্র সুরার নেশার মতো লাতেহারের মায়াবিনী চাঁদের বিষ আমার শিরায় শিরায় রক্তের মজ্জায় ছড়িয়ে আগুন জ্বালাচ্ছিল যেন। আর আমি আমার সমস্ত সত্তা দিয়ে শুষে নিচ্ছিলাম সেই প্রাণঘাতী গরল। আমার চারপাশে কেবল ওই নীল মৃত্যুর মতো ঠান্ডা রূপলি বিষ, আর তার মধ্যে দিয়ে ভেসে আসা মেয়েদের হাসির আওয়াজ, সায়কের হাসির আওয়াজ, আর জল ছেটানোর শব্দ। আমার সারাদিনের ট্রেন জার্নির ধকল, অচেনা নির্জন ভুতুরে জায়গায় রাত কাটানোর টেনশন, এমনকি কোয়ার্টার এন্ডের কাজের চাপ, সব কেমন যেন ফিকে হয়ে লোপ পেয়ে যাচ্ছিল। আমি দিব্যি আরামে পা দোলাতে দোলাতে সেই অপার্থিব নীল জ্যোৎস্নায় হারিয়ে যাচ্ছিলাম। দীপ্ত, 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 ভাই কোথায় গেলি? এই মাঝরাতে ঠান্ডায় দীপ্ত। একটা খুব হালকা আওয়াজ কানে আসছে না পেছন থেকে? হ্যাঁ, পেছন থেকেই কারা যেন ডাকছে। ওই লজটার দিক থেকে ডাকছে। ছেঁড়া ছেঁড়া ভাবে কানে আসছে, পরিষ্কার বুঝতে পারছি না। দোষ সালা, এমন সময় কে আবার ডাকাডাকি করে? গলাটা একবার সায়কের বলে মনে হলো না? না, কি সব বলছে? সায়ক কি করে হবে?
ও তো এখানে, ওই যে আমার সামনে ঝিলের ঠিক মাঝখানে ভিজে গায়ে চাঁদের গুঁড়ো মেখে আলোর মাঝখান থেকে উঠে আসছে। ও লজের দিক থেকে আসবে কি করে? ও তো এখন জ্যোৎস্না গায়ে মেখে খেলছে আর দুই হাত বাড়িয়ে আমাকে ডাকছে। ওর নরম শরীরে ভালোবাসার হাতে ভিজে স্যাঁতসেঁতে কুয়াশা জড়িয়ে আছে। ওটাও আমার গায়ে মাখিয়ে দিতে চায়। আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছে যে। আমি আসছি সায়ক। না, আমি যাব না। আমি যাব কেন? ও এসে আমাকে নিয়ে যাবে। হাই হাই হাই, এসে আমাকে নিয়ে যা। আমি ওর দিকে তাকিয়ে বসে থাকবো। আস্তে আস্তে শরীর মেলে দেব পাথরের স্ল্যাবটাতে। লাতেহারের রাতের জাদুকরি মৃত্যুর মতো সাদা কাফন আমার শরীরে আস্তে 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 বিছিয়ে যাবে। আমি দু হাত বাড়িয়ে সায়ককে ধন্যবাদ জানাবো। ওর কথা না শুনলে যে এখানে আসতে পারতাম না। সত্যি যে বড় মিস করে ফেলতাম জায়গাটাকে। আপনারা শুনছিলেন অর্জুন ঘোষের কাহিনী চন্দ্রাহত। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো সময় এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।